কলকাতার শক্তি কি, কলকাতার দুর্বলতা কি, কলকাতা কি পারবে আইপিএল 2026-এ প্লেঅফস খেলতে? তার মানে কি সুপার ফোরে যাইতে হবে তাদেরকে? এখন কলকাতার সবচেয়ে বড় চিন্তা কি, কাদের নিয়ে তারা ওপেনিং করবে? সুনীল নারায়ণ তিনি কি এবছর ওপেনিং করবেন, নাকি টিম সাইফার, ফিন অ্যালেন? মনে পড়ে কি আপনাদের 2026 টি-20 বিশ্বকাপে এই দুই ব্যাটসম্যান ইন্ডিয়ার মাটিতে যে ধরনের বিধ্বংসী ব্যাটিং করছেন? সুতরাং তাদেরকে বাদ দিয়ে কিন্তু কলকাতা চিন্তা করতে পারবে না এত ইজিলি। কিন্তু যখন তাদেরকে কেনা হয়েছিল, যখন তাদের পকেটে অনেক পরিমাণ টাকা ছিল, যখন তারা অকশনে গিয়েছিল, তখন কিন্তু তাদেরকে বেস্ট প্রাইসে কেনা হয়েছিল, কিন্তু তাদেরকে মনে হয়নি যে দুজনকে খেলানো লাগবে। হয়তো বা আপনি বলতে পারেন ফিল শট, যে কিনা একটা মৌসুমে তাদের জন্য দুর্দান্ত খেলতে পেরেছিল, হয়তোবা ফিনারেল কিংবা টিম সাইফার থেকে একজনকে তারা ধরে রেখেছিল। কিন্তু এখন মনে হচ্ছে পাশার চাল পুরাটা পাল্টে গেছে। কারণটা কি, টি-20 বিশ্বকাপে তারা দুজনেই এমন স্টার্ট আনতে পারছে, এখন কলকাতা কিন্তু চিন্তায় পড়ে গেছে। চিন্তার কথা যখন চলে আসলেন, এখন কিন্তু ইনজুরির কথা কিন্তু বলতে হচ্ছে। হার্ষিত রানা হয়তোবা এই বলারটা, বলার বলতে পারবেন বা অলরাউন্ডার বলতে পারেন, যেটাই বলেন বোলিং অলরাউন্ডার, তিনি কিন্তু 2026 টি-20 বিশ্বকাপে ভারতের হয়ে 100% দল থাকতেন, 100% দল থাকতেন। কিন্তু তিনি দল থাকতে কেন পারেন নাই? কারণটা কি, তিনি ইনজুরি কারণে ছিটকে পড়ে গেছেন। এমনকি ইনজুরিটা এতটাই ভয়াবহ, তিনি এবছরে আইপিএলও খেলতে পারতেছেন না। তিনি যদি এবছরে আইপিএল খেলতে না পারেন, এটা কিন্তু দলের জন্য একটা বড় ধাক্কা। শুধুমাত্র তাই না, মহেশ পাতিরানা যে কিনা শ্রীলঙ্কার ডেথ বল স্পেশালিস্ট, এমনকি কলকাতা আশা করেছিল যে এই বলারটাকে এবছর তারা খুব দুর্দান্তভাবে কাজে লাগাবে। খেয়াল করে দেখবেন, কলকাতাতে কিন্তু রান করা খুব সোজা, কিন্তু রান ডিফেন্ড করাটা, মানে এই রান করে যদি আপনি ম্যাচটা জয়লাভ করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার বোলিং কিন্তু ভালো হতে হবে। খেয়াল করে দেখবেন, যখন ইন্ডিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের একটা বড় ম্যাচ হয়েছিল, সেমিফাইনালের আগের ম্যাচটা, ডু অর ডাই ম্যাচ, যখন ওয়েস্ট ইন্ডিজ 195 করেছিল, ওই ম্যাচটা কিন্তু তারা রাখতে পারেনি। কারণটা কি, তাদের বোলিং কিন্তু দুর্বল ছিল, এমনকি সঞ্জু কিন্তু দুর্দান্ত খেলতে পেরেছিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনার কাছে যদি বলার যদি দুর্বল থাকে, তাহলে তো আপনি ভালো করতেই পারবেন না। এমনকি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তারা তাকে দল থেকে বের করে দিচ্ছে যে কোনো কারণে। এটা নিয়ে আমি তর্ক বাড়াতে চাচ্ছি না, কেন কি করছে সেটা আপনারা সবাই জানেন। তবে তার পরিবর্তে অ্যাজ এ রিপ্লেসমেন্ট ব্লেসিং মুজারবানি, যে কিনা জিম্বাবুর বলার, এমনকি এবছর 2026 টি-20 বিশ্বকাপে তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করতে পারছেন। এখন তিনি কি একাদশে থাকতে পারবেন কিনা, তাহলে দলটা কিরকম হতে পারে? আপনি যদি সুনীল নারায়ণকে ওপেনিং এ দেন, তাহলে দলটা দেখতে একরকম হবে। আবার যদি মনে করেন সুনীল নারায়ণকে নিচে দেন, 6 নম্বর বা 7 নম্বরে দেন, তাহলে দলটা দেখতে আরেক রকম হবে। এখন তারা কিন্তু বিরাট চিন্তা আছে। এমনকি যদি আপনি দলের মাঝখানে আপনি ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, তার সাথে যদি রঘুবংশী, তারা দুজন যদি একসাথে ব্যাটিং করে, তাহলে কিন্তু দলটাকে দেখতে একটু স্লো মনে হবে। কারণটা কি, তারা দুজনে কিন্তু মোটামুটি টাচ প্লেয়ার দিয়ে কিন্তু বর্তমানে এখন টি-20 চলে না। আপনি যদি 2026 টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার অ্যাপ্রোচ দেখে থাকেন, তারা কিন্তু সবাই বিস্ফোরক ব্যাটসম্যান। এখন বিস্ফোরক ব্যাটসম্যান যদি সবাই হয়, তাহলে 4-5 নম্বরে যদি এই ধরনের ঢিলাঢালা ব্যাটসম্যান হয়, তাহলে বলতেই হচ্ছে যে কলকাতা কিন্তু নিলামে বা অকশনে কিন্তু ওই ধরনের ভালো কিছু করতে পারে নাই। এখন আপনি যেভাবে দলটা সাজান না কেন, দলের মাঝখানে কিন্তু আপনি দুর্বলতা খুঁজে পাবেন। কারণটা কি, আপনি তাদের ওই ধরনের বলার খুঁজে পাচ্ছেন না। হয়তো আপনি বলতে পারবেন যে এই দলে উমরান মালিক আছে, অনুকল রয় আছে, তারপরে ভৈভব আরোরা রয়েছেন, আকাশদীপ রয়েছেন, কিন্তু তারা কোন ধরনের বোলিং করতে পারবে? যেহেতু পাতিরানা অনুপস্থিত হইতে পারে, কারণটা কি, তিনি ইনজুরি কবলে আছেন। ব্লেসিং মুজারবানি কোন ধরনের বোলিং করতে পারবেন আইপিএলে, সেটা কিন্তু বলা যাচ্ছে না। যেহেতু মুস্তাফিজুর রহমানকে তারা দল থেকে বের করে দিচ্ছে, এখন কিন্তু তারা কিন্তু বিরাট রকমের চাপে আছে অ্যাজ এ বোলিং ইউনিট। কারণটা কি, সুনীল নারায়ণ তিনি কিন্তু আইপিএল এর ওয়ান অফ দ্য মোস্ট লিজেন্ড, অ্যাজ এ অলরাউন্ডার বলেন, অ্যাজ এ বোলিং বলেন, কিন্তু তিনি কিন্তু তার ফর্মের পিকে নাই। তিনি যদি ফর্মের পিকে থাকতেন, আপনি বলতে পারতেন 4টা ওভারে তিনি কাঁপায় ফেলবেন। এমনকি বরুণ চক্রবর্তী, তিনিও কিন্তু ফর্মের পিকে নাই। হয়তোবা 6 মাস 1 বছর আগে ছিলেন, কিন্তু টি-20 বিশ্বকাপে আমরা কিন্তু তাকে দেখেছি প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তাকে তুলোধনা করা হয়েছে। এমনকি বিশ্বকাপের মঞ্চে এমনও গুঞ্জন শোনা গিয়েছিল যে তাকে ড্রপ করা হবে। হয়তোবা কলকাতা তাকে ড্রপ করবে না, কিন্তু তিনি কোন ধরনের ভালো বোলিং করতে পারবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো এখন যদি কোনো কারণে কলকাতা যদি চায় একটা স্পিনিং ট্র্যাক বানায়, তাহলে কেবলমাত্র তারা বাঁচতে পারবে। আপনি খেয়াল করে দেখেন, তাদের দলে যে ধরনের ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান রয়েছে, খেয়াল করে দেখবেন, টিম সাইফার, ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, তারপরে ক্যামেরন গ্রিন, এই প্লেয়ারটাকে কিন্তু অনেক পরিমাণ টাকা দিয়ে কেনা হয়েছে। তিনি চিন্তাও করেন না ক্যামেরন গ্রিন এত পরিমাণ টাকা দিয়ে তিনি বিক্রি হবেন। সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। কারণটা কি, নিচের দিকে যখন রববেন পাওয়াল আসবে, কিন্তু রববেন পাওয়ালকে দলের অংশ হতে পারবেন কিনা বলা যাচ্ছে না। আর কে আছে, ব্লেসিং মুজারবানি আর হচ্ছে পাতিরানা, মোটামুটি এই হচ্ছে বলার, এমনকি সকল কিছু মিলাইয়া। এখন আপনি সুনীল নারায়ণ আছেন, আপনি খেয়াল করে দেখেন, যখনই তারা 3জন অ্যাসকে দল থেকে বের করে দিল, শ্রেয়াস আয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট, এই 3জনকে যখন আপনি দল থেকে বের করে দিলেন, তখনই কিন্তু এই দলটা একটু শেকি পজিশনে চলে গেল। তারা কিন্তু এখনো কিন্তু কম্বিনেশন সেট করতে পারতেছে না। এর উপর মরার উপর খরার খায় কি যুক্ত হইল,
এন্ড্রু রাসেল তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন। এই এন্ড্রু রাসেল ভাই আপনি যত কথাই বলেন 7 নম্বরে নাইমা বা 6 নম্বরে নাইমা তিনি যে ধরনের ফিনিশিং করতে পারতেন, বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ব্যাটসম্যান ছিল। এমনকি বল হাতেও কিন্তু তিনি চতুর বলার ছিলেন, 2 থেকে 3টা ওভার এমনকি ডেথ বোলিং তিনি করতে পারতেন। এই জায়গায় কিন্তু এই বছর কলকাতা একটু ফাইসে গেলে ফাইসে যেতে পারে। আপনি কিন্তু কোনোভাবেই কলকাতা দলটাকে মানে আহামরি শক্তিশালী দল আবার একবার যে ফালাই দিবেন, কারণটা কি হোম কন্ডিশন কিন্তু কলকাতা খুবই ভালো কাজে লাগাইতে পারে। এর জন্য কিন্তু তাদের কাছে 3টা টাইটেল কিন্তু রয়েছে। গৌতম গম্ভীর নিয়েছেন 2টা, শ্রেয়াস নিয়েছেন 1টা। এখন এবছর কি তারা চতুর্থ টাইটেলের জন্য লড়তে পারবে কি? লড়তে পারলে কতটুকু লড়তে পারবে সেটা কিন্তু দেখার বিষয়। এখন যদি একটু প্লেইং ইলেভেনের দিকে আসেন, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, এই দুজনকে যদি দিয়ে আপনি ওপেনিং করতে যান, তাহলে দুজন ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান কিন্তু উপরে চলে গেল। এখন যেহেতু আপনার নিচের দিকে ওই ধরনের বলার নাই, তাহলে অবশ্যই আপনাকে এমন ব্যাটিং বানাতে হবে যেন আপনি এমন ধরনের রান করতে পারেন যার উপর ভিত্তি করে আপনি বিপক্ষ দলকে সহায় দিতে পারবেন। তবে প্রত্যেক দিন যে তারা রান করতে পারবে সেই গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারবেন না। তাহলে যদি ফিন অ্যালেন, টিম সাইফার্ট হয়, 1 ডাউনে অজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে ক্যামেরন গ্রিন, এই প্লেয়ারটা কিন্তু হাইলি রেটেড। তবে এখানে কথা হচ্ছে কি, আপনি দেখেন টি-20 বিশ্বকাপে বলেন তিনি তো খেলতেই পারেন নাই, টি-20 সার্কিটে বলেন বা অস্ট্রেলিয়ার হয়ে বলেন তিনি কিন্তু ওই ধরনের বড় কিছু করতে পারেননি। আপনি ওই ধরনের বড় ধরনের স্টার আপনি তুলে ধরতে পারবেন না। এমনকি আপনি যদি মনে করেন যে না আমি 4 নাম্বার থেকে খেলাবো না, 6 নম্বরে খেলাবো, কি কারণে খেলাবো, তিনি বল করতে পারতেছেন, অ্যান্ড্রু রাসেলের জায়গায় তিনি ফিনিশিং রোলে খেলতে পারবেন। তিনি কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে ফিনিশিং রোলের ব্যাটসম্যান না, টপ অর্ডার ব্যাটসম্যান। তাহলে কিন্তু তাকে আপনার 4 নম্বর পজিশনে খেলানো লাগতেছে। যদি ফিন অ্যালেন, টিম সাইফার্ট আর যদি ক্যামেরন গ্রিন যদি হয়ে যায়, তাহলে তো সুনীল নারায়ণ তো আপনার চতুর্থ অপশন হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আপনি অন্য কোনো পেস বলার খেলাতে পারতেছেন না, এটা একটা ঝামেলা লেগে যাচ্ছে। তখন কিন্তু দলটা কিরকম হতে পারে, 4 নম্বরে ক্যামেরন গ্রিন হলে 5 নম্বরে রঘুবংশী কিংবা রমনদীপ সিং, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে সুনীল নারায়ণ। আপনি যদি কোনো কারণে যদি মনে করেন যে না আপনি রঘুবংশী এমনকি রমনদীপ সিং দুজনকে খেলাবেন, তাহলে 8 নম্বরে রিঙ্কু সিং নামবে, রিঙ্কু সিং না সুনীল নারায়ণ নামবে। তখন কিন্তু 9, 10, 11 এখানে বরুণ চক্রবর্তীর একটা জায়গায় ফিক্স, 2জন প্রিমিয়াম বলার আপনি খেলাতে পারবেন, হয়তোবা বৈভব আরোরা, না হলে কার্তিক ইয়াগি, না হলে আকাশদীপ। এছাড়াও অপশন নাই। আরেকজন অপশন রয়েছেন উমরান মালিক। উমরান মালিক কোন ধরনের ছন্দে আছেন, তিনি কি ফিজিক্যালি ফিট কিনা, তিনি কি 150 গতিতে বল করতে পারবেন কিনা, এখন কি তার কি ওই ধরনের শক্তি আছে কিনা শরীরে, এমনকি তিনি কি 150 গতিতে লাইন এবং লেন্থকে বজায় রাখতে পারবেন কিনা, অনেকগুলো প্রশ্ন কিন্তু জড়িত আছে। আবার যদি আপনি অন্যভাবে করেন, আপনি যদি সুনীল নারায়ণকে টপ অর্ডারে দিয়ে দেন, তখন কিন্তু দলটা দেখতে আরেকটু ভালো লাগতেছে। তখন কিন্তু আপনি ব্লেসিং মোজাবানিকে খেলাতে পারতেছেন। ব্লেসিং মোজাবানি কিন্তু ভালো বলার ভাই। 1 নম্বরে সুনীল নারায়ণ, 2 নম্বরে ফিন অ্যালেন, 3 নম্বরে ক্যামেরন গ্রিনকে দিতে পারেন, 4 নম্বরে তাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, 5 নম্বরে রঘুবংশী। এই জায়গায় একটা সমস্যা, 4 আর 5 যদি আপনি ক্যাপ্টেন রাহানে এমনকি রঘুবংশীকে দেন, তাহলে কিন্তু তারা একটু পেসটাকে খেলার মানটাকে ছোট করে দিবে। নিচের দিকে রমনদীপ সিং, রিঙ্কু সিং, কার্তিক ত্যাগী, বৈভব আরোরা, আকাশদীপ কিংবা আপনি আকাশদীপের জায়গায় খেলাতে পারতেছেন ব্লেসিং মোজাবানি, এরপরে বরুণ চক্রবর্তী। এছাড়া তেমন কোনো পরিবর্তন আপনি আশা করতে পারতেছেন না। আপনি ইম্প্যাক্ট প্লেয়ারের হিসাব বাদ দেন, ইম্প্যাক্ট প্লেয়ার হয়তো বা মনীষ পান্ডে বলেন। আরেকটা পরিবর্তন যদি আপনি করতে চান, উপরে যদি কোনো কারণে রাহুল ত্রিপাঠীকে খেলাতে চান, রাহুল ত্রিপাঠী এখন কোন ধরনের ছন্দে আছেন, যদি খেলাতে চান হয়তো বা আপনি উপর থেকে ফিন অ্যালেন, টিম সাইফার্ট থেকে আপনি একজনকে খেলাতে পারতেছেন, আর নিচের দিকে হয়তো বা আপনি ব্লেসিং মোজাবানিকে প্রত্যেক ম্যাচে খেলাতে পারবেন। এটা একটা অপশন হইতে পারে। এখন দেখা যাক এবছর তারা কোন ধরনের অপশন নিয়ে আসতে পারে। তবে এখনো কোনো কিছুই বলা যাচ্ছে না। কারণটা কি, পাতি রানা যদি ফিট থাকে তাহলে হয়তো বা ব্লেসিং মোজাবানিকে দেখা নাও যেতে পারে এবারের টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচে। কিন্তু পাতি রানা যদি ফিট থাকে আমরা মোস্ট অফ দ্য ম্যাচে কিন্তু আমরা তাকে দেখতে পাবো। কিন্তু আনফিট একটা বলার হঠাৎ করে আইপিএল আইসা এত বড় প্রেশারের ম্যাচগুলোতে তিনি কোন ধরনের ভালো বোলিং করতে পারবেন সেটা কিন্তু আমরা কেউ কিন্তু বলতে পারতেছি না। তাহলে কলকাতা কোন জায়গায় ভুল করছে, কলকাতা চালে ভুল করছে। কোন চালে ভুল করছে, তারা অকশন থেকে ভালো প্লেয়ার কিনতে পারেনি, এমনকি টিম কম্বিনেশনটাকে ওইভাবে সেট করতে পারেনি। আর যদি মনে করেন যে না বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ যদি এবছর কাঁপাই দিতে পারে, আর যদি স্পিন যদি একটু সহায়ক হয়, তখন কিন্তু কলকাতার জন্য সেটা মঙ্গলও হইতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।